আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা রাজশাহী ইউনিভার্সিটির 2024-25 সেশনের সি ইউনিটের শিফট 1-এর ফিজিক্স কোশ্চেন সলভ করব। এই কোশ্চেনটা দেখি কি বলছে। একটি অভিসারী লেন্সের ফোকাল লেন্থ দেওয়া আছে বা ফোকাল দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার দূরত্বে রাখা একটি বস্তুর স্পষ্ট বিম্ব তৈরি হয় যদি বস্তুটিকে লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে সরিয়ে আনা হয়। তাহলে বিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? যদিও এটা শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করছে, দু একটা কোশ্চেন এরকম থাকে শর্ট সিলেবাসের বাইরে, সমস্যা নাই। তো আমরা দেখি যে এখানে কোন অপশনটা সত্যি। আমরা আগে এটা বোঝার চেষ্টা করি। আমাদের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। এখন 30 সেন্টিমিটার দূরত্বে রাখা একটি বস্তুর স্পষ্ট বিম্ব তৈরি হয়, তার মানে 30 সেন্টিমিটার বা ফোকাস দূরত্বের বেশি একটা জায়গাতে রাখলে স্পষ্ট বিম্ব দেখতে পাই। এখন যদি বস্তুটিকে লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে সরিয়ে আনা হয়, তার মানে ফোকাস দূরত্বের ভিতরে আনা হয় আর কি, তাহলে আমরা বিম্বের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক দেখতে পাবো। আচ্ছা, এটা আমরা একটা সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি যে কি হয়। আমরা সিমুলেশনে চলে যাই। এখানে আমাদের মোমবাতিটা হচ্ছে আমাদের অবজেক্টটা। তো বলতেছে যে এটা হচ্ছে ফোকাস দূরত্ব ধরলাম, এটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমাদের হচ্ছে 20 সেন্টিমিটার আছে বর্তমানে। ওকে, তো আমি 20 সেন্টিমিটার বাইরে যখন রাখতেছি, জাস্ট 30 সেন্টিমিটার এরকম একটা জায়গায় রাখতেছি, যে এই যে আমাদের এই মোমবাতিটার বিম্ব উল্টা এবং চোখে আমাদের স্পষ্ট বিম্ব, আমরা জানি একটা অবজেক্টের বিম্ব আমাদের চোখে উল্টা হয়ে যায় এবং সেটা আমার মস্তিষ্কে স্পষ্ট ইমেজ তৈরি করে। এখন আমরা ফোকাস দূরত্ব থেকে ভিতরে যাব, এখন 20 সেন্টিমিটার আছি, এখন আমরা 10 সেন্টিমিটার মতো জায়গা, যে ফোকাস দূরত্ব থেকে ভিতরে 10 সেন্টিমিটার ধরলাম, ফোকাস দূরত্বের অর্ধেক জায়গা 10 সেন্টিমিটারের মতো জায়গায় যাই। তখন দেখতেছি আমাদের বিম্বটা কি, আমাদের লেন্সটার পিছনে তৈরি হচ্ছে এবং সোজা তৈরি হচ্ছে। ওকে, তো আমাদের এই অপশনটা আছে কি না দেখি। আর এটা যেহেতু মোমবাতিটা ডটেড লাইন, মানে হচ্ছে এটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব তৈরি হচ্ছে। ওকে, তাহলে এখন আমরা কোশ্চেনে ফিরে যাই। হ্যাঁ, কোশ্চেনে এখানে কি বলছে যে বিম্বটি বাস্তব হবে। হ্যাঁ, বাস্তব হবে না, এই বাস্তব অপশনগুলো সবগুলো কাটা যাবে। বাস্তব হবে যে কোশ্চেন, এ আর সি দুইটাই কাটা। বিম্বটি অদৃশ্য হয়ে যাবে, কারণ কোনো প্রতিষ্ঠান না, অদৃশ্য হয় নাই, বিম্ব দেখা গেছে, আমরা দেখছি। আচ্ছা, বিম্বটি অবাস্তব হবে, এটা দিয়ে আমরা কোশ্চেন বুঝতেছি যে বিম্বটি অবাস্তব, এটাই কারেক্ট। এবং লেন্সের পিছনে চলে যাবে। হ্যাঁ, আমরা বিম্বটা লেন্সের পিছনেই দেখতে পাইছি। ওকে, এই কোশ্চেনটা কি বলছে দেখি। এই কোশ্চেনটা ওই একই শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করছে, জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে। তো কি বলছে, কোনো পুকুরের তলদেশে একটি মাছকে খাড়াভাবে দেখলে 3 মিটার নিচে দেখা যায়, মানে আপাত দৈর্ঘ্য আর কি। পানির প্রতিসরাঙ্ক দেওয়া আছে 4/3। পুকুরটির প্রকৃত গভীরতা কত? তো প্রকৃত গভীরতা চাইছে। প্রকৃত গভীরতার সূত্র আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এল নট ইজ ইকুয়াল টু এল ইন্টু মিউ। তো আমাদের এখানে এল দেওয়া আছে কত? এল দেওয়া আছে 3, আর মিউর ভ্যালু 4/3। খুবই সহজ, 3 কাটাকাটি যাবে, পড়ে থাকবে কি 4 মিটার হবে আমাদের অ্যান্সার। তাহলে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। কোশ্চেনে বলছে যে একটি পাতলা ফাঁপা পরিবাহী গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে আমাদের, এতে কিউ চার্জের মান দেওয়া আছে, আধান প্রদান করা হয়েছে। গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? কেন্দ্রে বলছে, কেন্দ্রে তো বৈদ্যুতিক ক্ষেত্রের মান বা ইলেকট্রিক ফিল্ডের মান 0। তো কেন্দ্রে যদি মান, এই যে সব ডাটা দিছে তোমাকে ম্যানিপুলেট করার জন্য, আমরা জানি যে গোলকের কেন্দ্রে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ তীব্রতা 0। তো এই নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। এগেইন আরেকটা শর্ট সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন করছে। তো এই কোশ্চেনে কী কী দেওয়া আছে, এন পাক সংখ্যা বলা আছে, মানে ক্যাপিটাল এনের ভ্যালুটা দেওয়া আছে 50 পাক সংখ্যা, এবং স্মল এল বা হচ্ছে 0.5 দৈর্ঘ্য বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্য দিয়ে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর চারপাশে চুম্বক ক্ষেত্রের শক্তি কত? ঠিক আছে, তো আমাদের এই সূত্রটা হচ্ছে আমাদের ম্যাগনেটিজমে আছে, ম্যাগনেটিজম শর্ট সিলেবাসে নাই, তো তোমাদের অনেকের কাছে অপরিচিত লাগতে পারে, বা যারা ফুল সিলেবাস পড়ছো তারা তো চিনবে।
ঠিক আছে। তো মিউ নটের ভ্যালু তো সবাই জানি 4 পাই ইন্টু 10⁻⁻7, আর এনের ভ্যালু দেওয়া আছে 50, আর দৈর্ঘ্য তারের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 0.5, আর 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে আর কি এটার মধ্যে দিয়ে। তো এটা যদি আমরা সলভ করি তাহলে 2 ইন্টু 4 আমাদের হয়ে যাবে 8 পাই ইন্টু 10⁻⁻7, আর 0.5কে যদি আমি ভাগ দেই, 50কে যদি 0.5 দ্বারা ভাগ দিই তাহলে আমাদের থাকে 100 আর 10⁻², তাহলে পাওয়ার দুইটা কি হবে, বেড়ে যাবে 10-এর পাওয়ার আর কি। হ্যাঁ, তাহলে 8 পাই ইন্টু 10⁻⁻5 বেড়ে যাওয়া, কিন্তু মাইনাসের দিক থেকে আবার কি কমে যাওয়া, যাই হোক। তো এটা হবে আমাদের, জানো তোমরা, টেসলা ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে কি একক, তাহলে এইটা আমাদের ডি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, এই কোশ্চেনটাতে আমাদের বলছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিচের কোন দিক বরাবর অগ্রসর হয়। তাহলে আমরা জানি যে আমাদের ভেক্টরের ক্রস গুণফলের ডিরেকশন হয়, যেই দুইটা ভেক্টরকে ক্রস করা হয়, যেমন আমাদের এখানে ই আর বিকে যদি আমি ক্রস করি তাদের লম্ব বরাবর। আবার আমরা এটাও জানি যে আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটাই হচ্ছে কি একটার উপর কি লম্ব, যেমন এই যে এখানে আমাদের। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড এগুলো হচ্ছে কি 90 ডিগ্রিতে থাকে। ওকে, তাহলে আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, আর জেড অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে। কিন্তু দেখেন, ভালো করে খেয়াল করলে দেখবেন যে আমাদের ওয়েভটা কিন্তু অগ্রসর হচ্ছে এক্স অক্ষ বরাবর। এখানে আমি প্লে করি, এই যে ওয়েভটা কিন্তু আগাচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে ই ক্রস বির হচ্ছে আমার কি হবে, ডিরেকশনটাই হবে আমাদের তড়িৎচুম্বকীয় তরঙ্গের ডিরেকশন। ওকে, তাহলে এটা হবে আমাদের সি নাম্বার অ্যান্সার। এখানে একটা কোশ্চেন করছে শর্ট সিলেবাসের বাইরে থেকে, আমাদের 200 পাক বিশিষ্ট একটি কুণ্ডলিতে চুম্বক প্রবাহ প্রতি সেকেন্ডে 0.02 থেকে 0.06 ওয়েবারে পরিবর্তিত হচ্ছে, কুণ্ডলিতে ইলেকট্রোমোটিভ ফোর্স কত হবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের 5 নাম্বার চ্যাপ্টারের সূত্র, 5 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আমাদের এই কনসেপ্টটা আছে। তো ওইখানকার সূত্র একটা ব্যবহার করতে হবে আমাদের। সেই সূত্রটা অনেকেই জানবা, যারা ফুল সিলেবাস পড়ছো, যারা শর্ট সিলেবাস তারা হয়তো জানবা না। সেটা হচ্ছে, দেখো, E = n dφ/dt, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো আমাদের ফর্মুলাটাতে nটা হচ্ছে পাক সংখ্যা, তোমরা বুঝতেই পারছো 200, আর ফাইটা হচ্ছে আমাদের এখানে কি ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, তো ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার। তো ওয়েবারের চেঞ্জটা দেওয়া আছে, চেঞ্জটা কি 0.06 থেকে 0.02। তো এটা আবার কি ডেলটি আমাদের 1 হবে, কারণ বলছে কি প্রতি সেকেন্ডে। ওকে, তাহলে আমরা লিখি 200 গুণন 0.06 থেকে 0.02 বিয়োগ করলে থাকে 0.04। ওকে, আর 0.04কে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। আমরা সাজিয়ে কি লিখতে পারি দেখি, 4/100। ওকে, তাহলে 100 দিয়ে 200 কাটাকাটি করলে 2, 4 গুণন 2 আমাদের হবে 8 ভোল্ট হবে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা। ওকে, এই কোশ্চেনটাতে কী বলছে, নিম্নে বর্তনীতে কী দেওয়া আছে, এ যে পয়েন্ট আছে তার মধ্যে 5 ভোল্ট এবং বি পয়েন্টটাতে 0 ভোল্ট হলে বর্তনীর আউটপুট ভোল্টেজ কত, মানে ভি আউটপুটে আমি কি পরিমাণ ভোল্টেজ পাবো সেটা জানতে চাচ্ছি। ওকে, তাহলে আমাদের এ পয়েন্টে বলা আছে যে 5 ভোল্ট দেওয়া, বি পয়েন্টে হচ্ছে আমার 0 ভোল্ট। ওকে, আচ্ছা, এখানে দুইটা ডায়োড দেওয়া আছে, দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা ডায়োড দেওয়া আছে। ওকে, এই ডায়োডগুলো কিন্তু রিভার্স বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে নাই। তো আমাদের যেটা হয় যে এই যে এটাকে, এই পাশটাকে বলা হয় ক্যাথোড, এই পাশটাকে বলা হয় অ্যানোড। তো ক্যাথোড প্রান্তের ভোল্টেজ অলওয়েজ বেশি হতে হবে অ্যানোড প্রান্তের থেকে। হ্যাঁ, যে এই যে এই পাশটা আর এই পাশটাতে ভোল্টেজ বেশি হতে হবে এই পাশটার থেকে। তো আমাদের এই পাশটাতে ভোল্টেজ 5 ভোল্ট, এই পাশটাতে 5 ভোল্ট, তাহলে আমাদের ডায়োড এটা কি অ্যাক্টিভ হবে না, এই ডায়োডটাও বাদ যাবে।
তাহলে আমাদের কারেন্ট পাবো না। আবার এখানে দেখো 5 ভোল্ট নাই, এখানে 0 ভোল্ট, এখানে 5 ভোল্ট, মানে উল্টা আর কি। এখানে 5 ভোল্ট যদি থাকতো, এখানে যদি 0 ভোল্ট থাকতো, তাহলে এই ডায়োডটা কী হতো, অ্যাক্টিভ হইতো, মানে এই ডায়োডটাও আমাদের কাজ করবে না, অর্থাৎ পুরা সার্কিটে কোনো কারেন্ট প্রবেশ করবে না বা যাবে না, তাহলে আমাদের আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে 0। আরেকটা সহজ কোশ্চেন করছে, কি বলছে দেখি। বোর মডেল অনুসারে এনতম কক্ষপথে ইলেকট্রনের মোট শক্তি En হলে নিচের কোনটি সঠিক? তো আমরা তো সবাই জানি এনার্জির ফর্মুলাটা, সেটাই জিজ্ঞাসা করছে। E = আমরা জানি -13.6 /n²। তাহলে আমি যদি এটাকে কনস্ট্যান্ট মনে করি, তাহলে E সমানুপাতিক 1/n² হবে। তাহলে এটা কোনটা অপশন? বি, অপশন নম্বর বি। ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন ছিল। স্থির তড়িৎ থেকে একটা কোশ্চেন করছে, কি বলছে যে 3টি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকলে বর্তনীর তুল্য ধারকত্ব শ্রেণী সমবায়ে যুক্ত তুল্য ধারকত্বের তুলনায় কত? তার মানে 3টি সমান মানের ধারক সমান্তরালে যুক্ত থাকবে, আবার 3টি সমান মানের ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, তাদের তুলনায় কত গুণ হবে? তো এটা অনেকেই ফর্মুলা আকারে মনে রাখতে পারো চাইলে। সেটা হচ্ছে সিপি = n² CS আর কি। হ্যাঁ, তো সিপি = এখানে আমার n কত? 3টি, হ্যাঁ 3, তাহলে 3² CS, অতএব n CS। তাহলে আমরা দেখতে পেলাম কত গুণ? 9 গুণ। ঠিক আছে, S ফর সিরিজ, P ফর প্যারালাল। ওকে। তাপগতিবিদ্যা থেকে একটা কোশ্চেন করছে, কি বলছে দেখি। একটি কার্নো ইঞ্জিনের 400 কেলভিন তাপমাত্রা উৎস থেকে 300 ক্যালোরি তাপ গ্রহণ করে এবং তাপ গ্রাহকে 225 ক্যালোরি তাপ বর্জন করে। তাপ গ্রাহকের তাপমাত্রা কত? তো কার্নো ইঞ্জিনের বেলা একটা স্পেশাল কেস আছে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে তাপমাত্রা আর তাপ হচ্ছে কি সমানুপাতিক লেখা যায়। তাহলে আমরা তাপ গ্রাহকের তাপমাত্রা যদি আমরা চাই, তাহলে আমরা লিখতে পারি যে T2/T1 = Q2/Q1। এটা কিন্তু শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য লেখা যায়। অন্য ইঞ্জিন কিন্তু এটা মেনে চলে না, কারণ কার্নো ইঞ্জিন তোমরা জানো যে একটা আদর্শ ইঞ্জিন। ওকে, তাহলে ওরা চাচ্ছে কি, তাপ গ্রাহকের তাপমাত্রা কত ছিল। ঠিক আছে, তাহলে T2টা চাইছে আর কি। তো T2 = হবে Q2/Q1 × T1। ওকে, তাহলে Q2 কত আমাদের দেখি দাও। Q2 আমাদের 225, আর Q1 হচ্ছে 300। তাহলে 225/300 × T1 হচ্ছে আমাদের 400। ওকে, আমরা যদি এটা কাটাকাটি করি, তাহলে থাকে 4/3। 3 দিয়ে যদি 225 কাটি, তাহলে হবে 75। ওকে, 75 × 4 হয় আমাদের 300। তাহলে 300 কেলভিন হবে আমাদের অ্যান্সার। তাহলে ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখি আমরা, কি বলছে। একটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বলছে। তাহলে আমরা পরপর দুটি ডোরার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা খাটাতে হবে। চিপ দুটি থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে, ডি দেওয়া আছে, এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে। চিপ দুটির মধ্যে দূরত্ব কত? আমরা তো জানি যে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বর সূত্র হচ্ছে β = λD/A। ওকে, তো আমরা চাচ্ছি কি, চির দুটির মধ্যবর্তী দূরত্ব, এই কি ছিল আমাদের চির দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে A = হবে λD/β। ওকে, তাহলে ল্যামডা ডি দেওয়া আছে কত? ল্যামডা × ডি, তাহলে ল্যামডা দেওয়া আছে আমাদের 5.25 × 10⁻⁻7 ডিভাইডেড বাই আমাদের বিটা দেওয়া আছে কত? বিটা দেওয়া আছে 5.25। কাটাকাটি করা যাবে, মানগুলা সুন্দর সাজানো দেওয়া আছে। এবং 0.9 হচ্ছে আমাদের কি, 0.9 হচ্ছে আমাদের পর্দার দূরত্ব, ডি আর কি। তো 5.25 কাটাকাটি চলে গেল,
এটা যদি উপরে যায় তাহলে কি হবে, যোগ হয়ে যাবে আর কি, তাহলে উপরে পড়ে থাকবে 10⁻² ইন্টু 0.9। ওকে, তাহলে আমি যদি 10⁻²টা অ্যাপ্লাই করে দেই তাহলে, আচ্ছা 9-এর এই দশমিক এক ঘর এই পাশে নিলে আমাদের হবে 9 × 10⁻³ হ্যাঁ 9 × 10⁻³ যদি হয় 10⁻³ মানে কি মিলিমিটার। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে 9 মিলিমিটার, তাহলে সি নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেন দেখি আমরা কি বলছে, যে 27°C তাপমাত্রায় 6 × 10⁵ চাপে কোনো গ্যাসের আয়তন দেওয়া আছে 77°C তাপমাত্রায় 10⁶ চাপে, এর আয়তন কত এটা বলছে। আচ্ছা, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে তাপমাত্রা, চেঞ্জ হচ্ছে চাপ, চেঞ্জ হচ্ছে ভলিউম। ওকে, তাহলে আমাদের সবগুলা চেঞ্জ হয় এরকম একটা সূত্র আমাদের সেটা ইউজ করতে হবে। সেটা কি আমাদের P2 V2/T1 T2 P1 V1/T1 সমন্বয় সূত্র আর কি। হ্যাঁ, তাহলে সমন্বয় সূত্র যদি আমরা খাটাই তাহলে আমাদের চাচ্ছে আয়তন কত, V2 চাচ্ছে। ওকে, তো V2 চাইলে আমাদের P1 V1/T1 এর সাথে গুণ হবে T2 আর ভাগ হবে P2। ওকে, তাহলে আমরা এখন জাস্ট মানগুলো বসাই দিই, মানগুলো বসাইলে আমাদের অ্যান্সার চলে আসবে মনে হচ্ছে। প্রেশার দেওয়া আছে কি, প্রেশারগুলো লিখে ফেলি 6 × 10⁵ আর P1 লিখলাম, P2 কত দেওয়া আছে, P2 দেওয়া আছে 10⁶, বাহ কাটাকাটি যাবে। আবার V1 দেওয়া আছে কত দেখি তো, V1 আচ্ছা T2 আর T1টা আমরা বসাই। আচ্ছা ক্যালভিনে নেওয়া লাগবে, 273-এর সাথে 27 যোগ করলে হবে আমাদের নিচে হবে 300 আর উপরে হবে T2টা 77 যোগ করলে হবে 350। ওকে 350, তাহলে আর V1টা হচ্ছে দেওয়া আছে আমাদের, V1 দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব। ওকে 100 রাখলাম। আচ্ছা তাহলে একটু কাটাকাটি করি তাহলে 10⁶ দিয়ে 10⁵ কাটলে নিচে থাকে 10। ওকে 10 দিয়ে যদি আবার 100-কে কাটি তাহলে থাকে 10, এটা কাটাকাটি 0, 6 দিয়ে যদি কাটি তাহলে 5×6 = 30, তাহলে 5 দিয়ে 35-এ কাটলে 5×7 = 35, তাহলে আমাদের অ্যান্সার পড়ে থাকতেছে 70 সেন্টিমিটার কিউব। 70 সেন্টিমিটার আমাদের অপশনে আসছে বি নাম্বার। ওকে, তারপরে কোশ্চেন কি বলছে দেখি, একটি রডের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, ভালো কথা, এবং তার উপর ফোর্স 200 নিউটন বল প্রয়োগ করা হলে রডের প্রস্থচ্ছেদ দেওয়া আছে 0.1 সেন্টিমিটার² এবং দৈর্ঘ্য পরিবর্তন del দেওয়া আছে। রডের প্রাথমিক দৈর্ঘ্য মানে ক্যাপিটাল এল চাইছে আর কি। তো আমরা কি জানি, আমরা জানি y = FL/AL। স্মল এলটাকে ওরা del L আকারে দেখাইছে, সমস্যা নাই। তো আমরা চাই কি, আমরা চাই হচ্ছে ক্যাপিটাল এল। ওকে, তাহলে YAL ডিভাইডেড বাই হবে আমাদের F, এটাই হবে আমার ক্যাপিটাল এল। তো ক্যাপিটাল এল হবে আমাদের ইয়াংয়ের গুণাঙ্ক লিখি 2 × 10⁻11 গুণন এ দেওয়া আছে 0.1 সেন্টিমিটার²। 0.1 সেন্টিমিটার²কে যদি আমি মিটারে নেই তাহলে হবে 0.1 × 10⁻⁻4। ওকে, তাহলে আমরা লিখি 0.1 × 10⁻⁻4। আচ্ছা, আর কি দেওয়া আছে 0.2 মিলিমিটার, তাহলে 10⁻³ ওকে, তাহলে ডিভাইডেড বাই 200 নিউটন। ওকে, তাহলে একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের, দেখা যাচ্ছে
তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে কাটলে এখানে 100, তাহলে 100 দিয়ে আবার এখানে কাটলে হচ্ছে পাওয়ার দুটো কমে যাবে, সেখানে 10⁹9। আচ্ছা 10⁹9 হলে ওকে আমরা দেখতেছি, তাহলে এখানে 10⁻⁻4 আছে, -3 আছে, তাহলে 10 উপরে থাকে 10⁻2 বা 10 স্কোয়ার 10 আচ্ছা তারপরে এখানে 0.1 আছে, আবার 0.2 আছে। 0.1 মিনস হচ্ছে আমার 1/10, আবার 0.2 মানে হচ্ছে 2/10। তাহলে এটা কাটাকাটি পড়ে থাকে আমাদের 2, তাহলে 2 মিটার হবে আমাদের প্রাথমিক হচ্ছে কি দৈর্ঘ্য, তাহলে 2 হবে আমাদের অ্যান্সার। ওকে, তারপর আমরা দেখি পরের কোশ্চেন। বলা আছে কি, বলা আছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলছে, কত গতিতে চালালে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ হবে? ওকে, তাহলে গতিশক্তির ফর্মুলা আমরা কি জানি, ইকে ইজ ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার। ওকে, তাহলে দুইটা আমাদের ইকে এখানে ইকে 2 হয় হচ্ছে দ্বিগুণ গতিশক্তি হবে কত গতিতে চালালে, প্রথমটার দ্বিগুণ হবে, ইকে 1-এর দ্বিগুণ হবে। ওকে, তাহলে আমরা লিখি, তাহলে ইকে 2 হবে 2 ইকে 1-এর সমান। ওকে, তাহলে ইকে 2 কি হবে, হাফ m2v2 তার স্কোয়ার, আর এখানে হবে কি 2 ইন্টু হাফ m1v1 তার স্কোয়ার। ওকে, v1টা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা দেখি, তাহলে এই পোর্শনটা তো কাটাকাটি চলে যাবে। আচ্ছা দেখি m1 m2 একটি গাড়ি বলছে, তাহলে m1 m2 দুইটাই সেম, যেহেতু একই বস্তু, তাহলে mm কাটা হাফ হাফ কাটা পরে থাকে হচ্ছে v2 ইজ ইকুয়াল টু 2v1 তার স্কোয়ার। ওকে, তাহলে আমরা বাকিটুকু করে ফেলি, সরি v2 স্কোয়ার হবে v2, এবার হবে রুট করে দিলে 2v1। ওকে, তাহলে √2 ইন্টু v1 হচ্ছে 10, √2-র ভ্যালু হচ্ছে 1.41 ইন্টু 10, তাহলে 14 আমাদের পরে থাকে 14.1, তাহলে ডি নাম্বারটা অ্যান্সার আমাদের। ওকে, আচ্ছা কি বলছে, 196 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথরকে উপরে নিক্ষেপ করা হলো, 10 সেকেন্ড পর পাথরটির বেগ কত হবে? তো নিক্ষিপ্ত বস্তুর সূত্র আমাদের জানি যে নিক্ষিপ্ত বস্তুর সূত্র পেলে আমাদের হয় v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ওকে, যেহেতু নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে, তাই হচ্ছে আমাদের মাইনাসটা এটা হয়, তাহলে v ইজ ইকুয়াল টু বেগে নিক্ষেপ করা হলে, আচ্ছা বেগ কত, ভিটা চাইছে, তাহলে 196 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, আর জি হচ্ছে 9.8, টিটা হচ্ছে আমাদের 10, তাহলে 9.8 রে 10 দ্বারা গুণ করলে তোমরা সবাই জানো 98 হবে, 196 মাইনাস 98, আর 98-এর দ্বিগুণ হচ্ছে কি 196, তাহলে 196 থেকে 98 বিয়োগ দিলে পড়ে থাকবে কি 98 মিটার পার সেকেন্ড, তাহলে ডি নাম্বার হবে আমাদের অ্যান্সার। আমরা এখন এই কোশ্চেনটা সলভ করব, দেখি কোশ্চেনটাতে কি বলছে। একটি কমন বেস ট্রানজিস্টরের অ্যামিটার প্রবাহ দেওয়া আছে 1.25 মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ, এবং কালেক্টর প্রবাহ দেওয়া আছে 80×10⁻⁴ অ্যাম্পিয়ার। তো এখানে ইউনিটের একটা চেঞ্জেস আছে দেখলাম, বেস প্রবাহ কত চাইছে। তো এটা তো খুবই সহজ, আমাদের ফেমাস ফর্মুলা আছে, আমরা তো সবাই জানি আই ই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি। তো আইবিটা চাইছে আমাদের কাছে, তাহলে আইবি ইজ ইকুয়াল টু হবে আইই মাইনাস আইসি। ওকে, তাহলে আমরা আইবিটা পাবো আইই থেকে আইসি মাইনাস করে, তাহলে
আইইটা কি 1.25 ইন্টু 10⁻³ যেহেতু মিলি এম্পিয়ার মাইনাস 8 ইন্টু 10⁻⁻4। এখন আমরা হচ্ছে এই বিয়োগটা করব। তো এই বিয়োগটা আমরা যদি একটা পাওয়ার কমন নিতে পারি, মানে 10⁻⁴ যদি কমন নিতে পারি তাহলে বিয়োগটা করা ইজি হবে আর কি। তাহলে আমি যদি এখানে 10⁻⁴ ফর্মে লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে 10⁻⁻4 যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের এই ডটটা এক ঘর কী করতে হবে, এখান থেকে মুছে এক ঘর কি পরে দেওয়া লাগবে। তাহলে ডটটা আমার এইখানে চলে আসবে, কারণ 10⁻⁻4 নিছি আমরা। ওকে, তাহলে 8 ইন্টু 10⁻⁻4। এখন কি হবে, এখন হচ্ছে আমরা জাস্ট বিয়োগটা করে দেব। 10⁻⁻4টাকে কমন নিলাম, তাহলে আমাদের 12.5 থেকে 8 বিয়োগ করতে হবে। তো 12.5 থেকে যদি আমরা 8 বিয়োগ করি তাহলে আমাদের হবে 4.5 থাকবে ইন্টু 10⁻⁻4 এম্পিয়ার। তাহলে আমরা এই অপশনটা আছে নাকি দেখি, জি প্রথমটাতে এই নাম্বারে এই অপশনটা আছে। ওকে ফাইন, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনটাতে কি বলছে দেখি আমরা, তরঙ্গ মুখ সংক্রান্ত নীতি প্রদান করেন কে? তাহলে তরঙ্গ মুখ সংক্রান্ত নীতি প্রদান করে আমাদের হাইগেন্স, এটা আমরা সবাই জানি। তো এটা খুবই সহজ কোশ্চেন ছিল, থিওরিটিক্যাল কোশ্চেন। আচ্ছা, এরপরের কোশ্চেনে কি বলছে দেখি, নিচের কোনটি আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নয়? নয় বলছে কিন্তু, তো নয় থাকার কারণে আমরা দেখতে হবে কোনটা বৈশিষ্ট্য না অ্যাকচুয়ালি। তো আমাদের 10 নম্বর চ্যাপ্টারে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য নিয়ে একটা চার্ট আছে, ওইখানে প্রত্যেকটা পয়েন্ট এইরকম পয়েন্ট আকারে 14টা পয়েন্ট মোট দেওয়া আছে। তো সেখানে আমরা পয়েন্টগুলোর মধ্যে এগুলো দেখতে পাই, যেমন গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আন্তঃআণবিক বল থাকে না। তো আন্তঃআণবিক বল থাকে না, সেটা এই যে এই পয়েন্টে 6 নম্বর পয়েন্টে লেখা আছে। তো এটা আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। তার আণবিক গতিশক্তি নির্দিষ্ট তাপমাত্রা সবসময় একই থাকে। তাহলে এই যে পরম তাপমাত্রা অণুগুলোর মোট গতিশক্তির কি সমানুপাতিক, এই পয়েন্টটাকে মেক করছে এখানে। তারপরে গ্যাসের অণুগুলোর মধ্যে স্থির স্থাপক সংঘর্ষ হয়, এটা তো ডিরেক্ট বলা আছে, এই যে স্থির স্থাপক গোলক মানে স্থির স্থাপক সংঘর্ষ হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্টে বলছে গ্যাসের আণবিক গতি ব্রাউনীয় গতির সাথে সম্পর্কিত কিনা। এই 14টা পয়েন্টে ব্রাউনীয় গতি নিয়ে কোনো কথা বলা নাই। সো আমাদের অ্যান্সার হবে এটাই, ডি নাম্বারটা। ওকে, তারপরটা কি বলছে, বলছে যে কোনো বস্তুর উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের চেয়ে বেশি হলে বস্তুটি কী হবে। তো মুক্তিবেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আমি স্যারের বইতে আমরা দেখছি। তো ভিই থেকে যদি আমাদের বেগটা বেশি হয়, তো এই পয়েন্টটা আমি স্যারের বইতে এরকম 5টা পয়েন্ট দেওয়া আছে, কোন সিচুয়েশনে কী কী হবে। তো আমরা দেখি, উপগ্রহে পরিণত হবে, উপগ্রহে তো পরিণত হওয়া সম্ভবই না, মুক্তিবেগের চেয়ে বেশি হয়েছে, তাহলে উপগ্রহে পরিণত হওয়া সম্ভব না। মুক্তিবেগের থেকে বেশি হলে আমরা কি জানি, পৃথিবী ছেড়ে যাবে। তাহলে এটা অপশন হবে না, এটা অপশন হবে না। তো পৃথিবী ছেড়ে যাবে, এখানে পরাবৃত্তাকার পথ নাকি অধিবৃত্তাকার পথ সেটা আমরা দেখি। তো আমি এখানে আমির স্যারের বই ওই পয়েন্টের 5 নম্বর পয়েন্টটা আমরা দেখলাম যে এখানে লেখা আছে যে ভির থেকে যদি ভিটা বড় হয় তাহলে কি হয়, উৎক্ষেপণ বেগ মুক্তিবেগের থেকে বেশি হলে অপেক্ষা বেশি হয়, তবে বস্তুর পরাবৃত্ত পথে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বারটা। অনেক বইতে এটা অধিবৃত্তাকার পথে দেওয়া আছে, উদ্ভাসের বইতেই দেখলাম। তো এটা কিন্তু আমাদের অপশন হবে না। তো কোশ্চেন ব্যাংক পড়তে সময় তোমরা বইয়ের সাথে মিলে দেখবে যে আসলে অনেক সময় কোশ্চেন ব্যাংকে ভুল থাকে, বই থেকে উদ্ধৃতি নিবে যে অ্যাকচুয়ালি বইতে তোমরা একটা জিনিস কোশ্চেন ব্যাংক সলভ করতে সময় তোমরা এই কোশ্চেনটা বই থেকে দেখে নিবে, এতে তোমার পড়াটাও সঠিক হবে এবং তুমি দেখবা যে আরও অন্যান্য এমসিকিউ পারতেছো ওইটা রিলেটেড। ওকে, তারপরটা আমরা দেখি যে কৌণিক বেগের মাত্রা সমীকরণ। কৌণিক বেগের মাত্রা সমীকরণ কি হবে? তো কৌণিক বেগ কি জিনিস? কৌণিক বেগটা হচ্ছে আমাদের ওমেগা। তো ওমেগার একক আমরা সবাই জানি রেডিয়ান পার সেকেন্ড। তো রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ানের জন্য তো কোনো মাত্রার কোনো কিছু নাই। তো পার সেকেন্ড সময়ের জন্য আছে, সময়ের জন্য কি টি ইনভার্স হবে, তাহলে যেহেতু পার সেকেন্ড আছে তাহলে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। খুবই সহজ। এই কোশ্চেনটা কি বলছে দেখি, একটি কণার উপর ফোর্সটা আমাদের ভেক্টর রূপে দেওয়া আছে। আচ্ছা, একটি কণার উপর এত নিউটন বল প্রয়োগ করার ফলে কণাটি 3,-4,-2 বিন্দু থেকে -2,3,5 বিন্দুতে স্থানান্তরিত হয়। বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ কত? তাহলে আমাদের বিন্দুগুলা
কার্তেশিয়ান কোঅর্ডিনেটে দেওয়া আছে, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রূপে নিতে হবে। তাহলে আমাদের চেঞ্জেসটা কি হবে? আচ্ছা, কার্তেশিয়ান কোঅর্ডিনেটকে আমরা ভেক্টর কোঅর্ডিনেটে কনভার্ট করতেছি। এটাকে আমরা পি বিন্দু ধরি যদি, আর এটাকে কিউ যদি ধরি, তাহলে পি ইজ ইকুয়াল টু হবে আমাদের 3i মাইনাস 4j মাইনাস 2k। ওকে, আর কিউ বিন্দু আমার হবে মাইনাস 2i প্লাস 3j প্লাস 5k। ওকে, তাহলে আমরা জানি এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমাদের পি কিউ বের করতে হয়। পি কিউ এর সূত্র হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ও কিউ, এটা হচ্ছে ওপি। হ্যাঁ, তো ও কিউ মাইনাস ওপি করা লাগে। তো ওপি মাইনাস ও কিউ মাইনাস ওপি করলে আমরা কি পাবো? -2 থেকে -3 গেলে -5i হবে, +3 থেকে -4 গেলে হবে মাইনাস প্লাস, তাহলে 7j হবে। আর +5 থেকে -2 গেলে মাইনাসে প্লাস, তাহলে 7k হবে। ওকে, তাহলে আমাদের এসটা পেয়ে গেলাম আর কি। এটাই আমাদের সরণ ভেক্টর, মানে এতটুকু সরছে আর কি এস। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা কি জানি? আমরা জানি w ইজ ইকুয়াল টু এফ ডট এস। তাহলে এফ দেওয়া আছে আমাদের -2i প্লাস 3j প্লাস 3k। এটার সাথে আমাদের ডট করা লাগবে, -5i প্লাস 7j প্লাস 7k। ওকে, তাহলে আমরা ডট করলে পাবো হচ্ছে, ডট কি মানে সিম্পলি গুণ আর কি। 5 দুগুণে 10 প্লাস 3 7 21 প্লাস 3 7 21। তাহলে 21 আর 21 যোগ করলে হবে 42, 42 আর 10 হচ্ছে 52 জুল। তাহলে আমাদের অ্যান্সার হবে 52 জুল। ওকে, তো দেখি এই কোশ্চেনটাতে কি বলছে। একটি পিএন জাংশনের বিভব পার্থক্য দেওয়া আছে 2 ভোল্ট থেকে 2.5 ভোল্ট করা হলো আর কি। এতে এর তড়িৎ প্রবাহ 500 মিলি অ্যাম্পিয়ার পরিবর্তিত হলো। গতীয় রোধ কত? তো গতীয় রোধের ফর্মুলা কিন্তু আমরা দেখছি সবাই। গতীয় রোধের ফর্মুলা আমরা দেখছি, del V ইজ ইকুয়াল টু del I ইন্টু আর, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি, গতীয় রোধের জন্য আমাদের সূত্র হচ্ছে del V বাই del I। এটা জাস্ট দেখতে ওহমের সূত্রের মতো, কিন্তু ওহমের সূত্র যেভাবে আসছে এটা সেভাবে আসে নাই। এটা অ্যাকচুয়ালি IV ক্যারেক্টারিস্টিক গ্রাফ ছিল আমাদের, সেখান থেকে আসছে সেমিকন্ডাক্টরে। তো যাই হোক, তো আমরা ম্যাথটা করে ফেলি। আমাদের কিন্তু ডেল ভির মানটা দেওয়া আছে। ডেল ভির মানটা কী হবে? 2.5 থেকে 2 বিয়োগ যাবে। আর ডেল আই হচ্ছে আমাদের 500 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে। মিলি অ্যাম্পিয়ার জন্য আমাদের 10⁻³ হবে। আচ্ছা, তাহলে 2.5 থেকে 2 গেলে থাকে 0.5, আর 500 10⁻³ মানে কি 1000 দ্বারা ভাগ। তাহলে 500কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে 0 2টা কাটাকাটি, আর 5কে 10 দ্বারা ভাগ করার কারণে আমাদের এখানে আসবে কত? 0.5। তো 0.5 আর 0.5 কাটাকাটি আমাদের হবে 1। তাহলে অ্যান্সার হবে আমাদের সি নাম্বারটা, 1 ওহম রোধ। ঠিক আছে, তারপরে দেখি এই কোশ্চেনটা কি বলছে। সরলসন্ধিত গতিসম্পন্ন একটি কণার পর্যায়কাল, মানে ক্যাপিটাল টিটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে 1 মিনিট। আর আমরা কিন্তু পর্যায়কাল ইউজুয়ালি হিসাব করি সেকেন্ডে। তো 1 মিনিট, তো 1 মিনিট মানে হচ্ছে আমাদের 60 সেকেন্ড, এটা তো আমরা জানি। তো কৌণিক কম্পাঙ্ক কত রেডিয়ান পার সেকেন্ড এটা চাইছে। তো কৌণিক কম্পাঙ্কের ফর্মুলা তো আমরা জানি পর্যায়কালের সাথে, সেটা কি? সেটা হচ্ছে আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু 2π/t। এই টিটাই কি আমার পর্যায়কাল। তাহলে 2π উপরে থাকলেও পর্যায়কাল দেওয়া আছে 1 মিনিট, কিন্তু আমরা এখানে কিন্তু 1 মিনিট বসাইতে পারবো না। অ্যান্সার বলছে কি রেডিয়ান পার সেকেন্ডে, তাহলে আমার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিনিট ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড, এটা তো আমরা সবাই জানি। তো আমরা এখানে তাহলে 60 বসাই দিব। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে নিচে আসবে 30। ওকে,
তাহলে আমাদের পাই/30 এটা হবে আমাদের, যদি ভগ্নাংশে থাকতো এটা অপশন থাকলে অনেক জায়গায় এটাই অপশন রাখে, কিন্তু এখানে যেহেতু ভগ্নাংশ হচ্ছে কি দশমিকে দেওয়া আছে, তাহলে আমার হিসাবটা করতে হবে। পায়ের ভ্যালু আমরা জানি 3.1416 ডিভাইড বাই 30। এটা কাইন্ড অফ এরকম না, ব্যাপারটা হচ্ছে উপরে আমি যে 1416 এই দশমিকের পরে এই পার্টটা যদি ইগনোর করি, এই পার্টটা খুবই অল্প 3-এর পরে, তো ইগনোর করলে আমরা মনে 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 করতে পারি কিন্তু 3/30, যেটা কিনা দেখতে কাটাকাটি যদি করি 1/10 মতো, তাই না? তো সব থেকে আমাদের কাছাকাছি অ্যান্সারটা হবে এই 0.10, এই যে বি নাম্বারটা আমাদের অ্যান্সার হবে। ওকে, এখন আমরা যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে 50 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রযুক্ত করা হলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে সেটা জানতে চাইছে। তো এটা তো খুবই সহজ, আমাদের সেই নিউটনের সেকেন্ড ল থেকে যেই কোশ্চেনটা আসে বিখ্যাত F=ma, ওই সূত্রটা দিয়েই করা যায় এই ম্যাথটা। তো এম তো আমাদের দেওয়াই আছে 50 কেজি, আর ত্বরণ মানে কিন্তু আমরা কি জানি, ত্বরণ মানে কিন্তু ΔV/ΔT, ঠিক আছে, এটা আমরা লিখি। তো টি আমাদের দেওয়া আছে 5 সেকেন্ড, তো টি আমাদের যেহেতু 5 সেকেন্ড দেওয়া আছে, তাহলে আমরা বসাই ΔV/ΔT 5, আর এফের ভ্যালুটাও দেওয়া আছে আমাদের ম্যাথে 10 নিউটন, তো 10 বসাই। তো 5-এর সাথে কাটাকাটি করলে আমাদের এখানে 10, আর ΔV এই এক পাশে রেখে এভাবে 10 ভাগ করে দিলে আমাদের আসে ΔV আসবে 1 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এটাই অ্যান্সার, এ নাম্বারটা। এই কোশ্চেনে কী বলছে আমরা একটু দেখি। দৈর্ঘ্য এল এবং প্রস্থচ্ছেদ এ বিশিষ্ট একটি তারের দৈর্ঘ্য বরাবর এফ বল প্রয়োগ করায় দৈর্ঘ্য এল পরিমাণ বৃদ্ধি, তাহলে স্মল এল পরিমাণ কী হয়েছে, বৃদ্ধি পাইছে। তারটিতে কৃতকাজের পরিমাণ কত? তো কৃতকাজের তোমরা ফর্মুলা জানো, কৃতকাজের ফর্মুলা কী ছিল আমাদের, W=12 y বা ইয়ংয়ের গুণাঙ্ক গুণন ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্যের বৃদ্ধি স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তো এটা আসছিল কি আমাদের কৃতকাজের ফর্মুলা ছিল এটা। তো এটাকে আমরা এফের আকারে লিখতে পারি, সেটা কি হাফ, আমরা এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখব, ওয়াই এ স্মল এল গুণন এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। তো আমরা কি জানি, ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র থেকে কি জানি, ইয়ংয়ের গুণাঙ্ক y= উপরে কি আমাদের ক্যাপিটাল এফ ইন্টু ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্ষেত্রফল গুণন স্মল এল বা দৈর্ঘ্য বৃদ্ধি। তো তাহলে আমরা এফ কে কী লিখতে পারি, এফকে লিখতে পারি আমরা YAL ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তো দেখো এখানে এই জিনিসটা কি আছে না, আমাদের পরে আছে এই জিনিসটা, তো আমরা এটার বদলে আমরা ক্যাপিটাল এফ লিখতেই পারি, তাহলে হাফ এফ গুণন স্মল এল। তো এটাই হচ্ছে আমাদের কৃতকাজের ফর্মুলা, এটা হচ্ছে সি নাম্বার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।